আমি আসলে আমার পড়াশোনা পার্সোনালি আমি লাইক করি না। আমি যদি সব হইলো সেটা অবশ্যই আপনি জানেন যে ৪ জন নভোচারী হচ্ছে যাদের আশপাশে হচ্ছে ঘুরে চলে আসছিল। সো সেটা নিয়ে হচ্ছে জি, আমরা জি। কাজ করেছিলাম এই রোবট। আচ্ছা, আমি নাসাতে হচ্ছে কম্পিটিশন করেছি 2025 এ নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোবট চ্যালেঞ্জে। অলরেডি দেখছেন একটা হচ্ছে স্পাইডার আছে। সেগুলো হচ্ছে 3D প্রিন্টে তৈরি করা। তো এটা ২ টা টিম যায়। তো পুরো ওয়ার্লড এর মধ্যে প্রায় ৮,০০০ এরও বেশি টিম ওখানে হচ্ছে পার্টিসিপেট করার জন্য আবেদন করেছিল এবং ওখান থেকে সিলেক্টেড হয় প্রায় ৭২ টা টিম। তো সেখান থেকে হচ্ছে আমার বাংলাদেশের মধ্যে একটি টিম। তো সেখানে গিয়ে হচ্ছে আমাদের পুরো ওয়ার্ল্ডে আমরা টপ 10 হই। সবাই তো ফার্স্ট আসসালামু আলাইকুম এবং স্বাগতম সবাইকে অস্তিত্ব স্টোরিজ এর 11 এপিসোডে। সো আশা করি সবাই ভালো আছেন। আজকের অতিথি এমন একজন তরুণ যিনি শুধু রোবট বানানোর স্বপ্নই দেখেন না, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ রূপ দিয়ে বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা ওড়াচ্ছেন এমন। সো মেকাট্রনিক্স এবং রোবোটিক্স, ক্যাড ডিজাইন, পিসিবি ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এবং এআই ইন্টিগ্রেশন সবকিছু মিলিয়ে তিনি নিজেকে গড়ে তুলেছেন ভবিষ্যতের একজন টপ নচ রোবোটিক্স ইঞ্জিনিয়ার হিসেবে। সো তিনি ইতিমধ্যেই নাসা মুন রোভার চ্যালেঞ্জে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। আর মাত্র কয়েকদিন পরে তিনি যাচ্ছেন বিশ্বের অন্যতম মর্যাদা সম্পন্ন অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল কম্পিটিশন রোবোসাপ 2026 এ। সো সেখানে প্রতিযোগী হিসেবে থাকবে এমআইটি, এনআইএস, আইআইটি বোম্বে, স্ট্যানফোর্ড এবং ইউনিভার্সিটি অফ মিশিগানের মতো বিশ্বসেরা সব বিশ্ববিদ্যালয়ের টিম। তো কথা বলছিলাম মোহাম্মদ রিফাত হোসেন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, ওয়েলকাম টু দা অস্তিত্ব স্টোরিজ। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ। মানে অনেক বড় একটা সফলতা, কিন্তু আমি একটু পেছনে ফিরে যেতে চাই। সেটা হচ্ছে যে আপনার বড় হওয়া কোথায়, বা হচ্ছে কোথা থেকে আপনি বড় হয়েছেন, বা হচ্ছে যে আপনার এই যে রোবট বানানোর যে অভ্যাস বা ইচ্ছা, এটা কোথা থেকে গ্রো করলো? So আপনি যদি একটু বলতেন। আচ্ছা, আচ্ছা আমার বেড়ে ওঠা হচ্ছে ঢাকাতেই। সো আমি ছোটবেলা থেকে হচ্ছে ঢাকাতে বড় হয়েছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লাতে। সো আমি ঢাকাতেই ছোটবেলা থেকে ঢাকাতেই থেকেছি এবং ঢাকা থেকে আসলে রোবোটিক্স জার্নিটা আমার শুরু করা। মানে আমাদের দেশে একটা সাধারণ ধারণা আছে যে রোবোটিক্স মানে শুধু একটা লাইন ফলোয়ার রোবট বানানো বা টুকটাক আর্ডুইনো প্রজেক্ট করা। এর বাইরে একটা বিশাল জগৎ আছে, সেটা অনেকেই হয়তো ভাবে না। তো আপনি পড়াশোনা করেছেন পলিটেকনিকে, আমি যদি ভুল না করে থাকি। পলিটেকনিকে ব্যাকগ্রাউন্ড থেকে এসে প্রথাগত পড়াশোনার বাইরে গিয়ে আন্ডার ওয়াটার রোবোটিক্স বা হচ্ছে যে এত অ্যাডভান্স রোবোটিক্স এ আসার সিদ্ধান্তটা আপনার আসলে কিভাবে নিলেন, বা এটা কিভাবে আসলে শুরু হয়েছিল আপনার জার্নিটা? আচ্ছা আপনি থ্যাংক ইউ। আপনি ১ম এ যে কোয়েশ্চেনটা করলেন সেটা হচ্ছে যে ছোট এলএফআর তারপর হচ্ছে লাইন ফলোয়ার রোবট থেকে কিভাবে মানে আমি বড়, বড় পর্যায়ে গিয়েছি। তো মূলত হচ্ছে মানুষ শুরু করে হচ্ছে ছোট জিনিস দিয়ে। আসলে আমি শুরু করেছিলাম অনেক ছোট জিনিস দিয়ে। আসলে করতে, করতে একটা ভালোবাসা কাজ করে। রোবোটিক্স এর প্রতি আমার একটা অন্যরকম একটা ভালোবাসা আছে। যারা হচ্ছে রোবোটিক্স এর কাজ করে আসলে সবারই একটা ভালোবাসা থাকে। অন্যরকম একটা ভালোবাসা থাকে যেটা হচ্ছে না করলে ভালোই লাগবে না। যে আসলে আমার কাজ করতেই হবে। রোবোটিক্স আজকে হয়তোবা নতুন কিছু তৈরি করতে হবে। আবার এটাকে ডেভেলপমেন্ট করতে হবে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করতে হবে। আসলে এটা একটা শখ। মানুষের একটা শখ থাকে না? তো আমাদের একটা শখই হচ্ছে যে রোবোটিক্স নিয়ে আসলে ডেভেলপ করবো এবং নতুন, নতুন জিনিস তৈরি করব। আর আমি পলিটেকনিকে পড়েছি। আমার পলিটেকনিকের নাম হচ্ছে সিপিআই ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। এটা হচ্ছে মিরপুরে অবস্থিত। তো পলিটেকনিকে আসলে জয়েন করার আগে থেকে হচ্ছে আমার রোবোটিক্স একটা হচ্ছে চিন্তা ভাবনা ছিল যে না আমি রোবোটিক্স করব। আমি ছোটবেলা থেকেই রোবোটিক্স করি। আমি যখন ক্লাস আ 5-6 এ পড়ি তখন থেকে হচ্ছে আসলে আমি মোটর নিয়ে বিভিন্ন গাড়ি মানে করে নতুন করে তৈরি করতাম, ভেঙে অনেক কিছু নষ্ট করেছি লাইফে। তো ওইগুলো যাচ্ছে রিপেয়ার করে নতুন করে নতুন, নতুন রূপ ধারণ করে দিতাম আরকি। তো ওইসব ছোটখাটো কাজ নিয়ে আসলে আমার বেড়ে ওঠা। ছোটবেলা আমি এমন অনেককে দেখছি যারা হচ্ছে যে এই তো ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসে অনেকের গল্পের শুরুতে এমন শোনা যায় যে তারা হচ্ছে যে এই তো ভাঙচুর করতো অনেক, এই টাইপের। তো বাচ্চা বেলার যা হয় আর কি। হ্যাঁ, আসলে না ভাঙলে আসলে নতুন কিছু আসলে তৈরি করা যায় না। ছোটবেলা থেকে দেখতাম অনেক কিউরিওসিটি জাগতো যে আসলে ভিতরে কি আছে দেখবো। তারপর হচ্ছে এটা ভেঙে কি নতুন তৈরি করা যায়। এরকম করে আসলে বেড়ে ওঠে আরকি। আর জি ভাইয়া। যেরকম ধোলাইখাল নামে একটা জায়গা আছে যারা হচ্ছে এসব নিয়ে কাজ করে তারা অবশ্যই জানে যে ধোলাইখাল একটা জায়গা আছে, নিমতলী একটা জায়গা আছে। তো সেখান থেকে হচ্ছে আমরা পুরোনো জিনিস কিনে তারপর হচ্ছে নিমতলী থেকে ভাঙারি থেকে জিনিসপত্র কিনে আমাকে বলত যে, "মামা আপনি এগুলো নিয়ে কি করেন? আমরা তো এগুলো ফেলে দেই ভাঙাচোরা জিনিস।" আমি বলি যে, "মামা আপনাদের কাছে এটা ময়লা হতে পারে কিন্তু আমার কাছে এটা ময়লা না।" এটা হচ্ছে এই পুরোনো জিনিসগুলো নিয়েই হচ্ছে আসলে আমি বিভিন্ন জিনিস মেক করতাম, ঠিক করতাম এবং নতুন, নতুন রোবোটিক্স এর আইটেম এর যে পার্টস গুলো থাকে সেগুলো হচ্ছে তৈরি করতাম আরকি। সো
জি ভাইয়া, তো আপনার জীবনের ১ম রোবোটিক্স কম্পিটিশন আসলে কোনটা ছিল? আর হচ্ছে যে আহ সেখানে ফেলিওর বা ব্যর্থতার গল্পটা যদি শেয়ার করতেন, বা হচ্ছে যে কোনটায় আপনাকে এত ইন্সপায়ার্ড করলো যে আপনি এটা আসলে ছাড়লেন না? আসলে এগুলো তো আসলে এক্সাক্টলি বলা যায় না। মানে ছোটবেলা থেকে আসলে যেটাই করেছি আলহামদুলিল্লাহ ওইটাই সাকসেস হয়েছে। তো বিভিন্ন কম্পিটিশনে যেতাম। ন্যাশনাল ১ম এ তো ন্যাশনালি কম্পিটিশন অনেকগুলো করেছি বাংলাদেশে। তো মানে এগুলো ছোটবেলা থেকে যেরকম হচ্ছে আমার ড্রোন, ড্রোন, ড্রোন নিয়ে আমি কথা বলতেছি। কারণ ড্রোন আমার অনেক বড় একটা শখ ছিল। তো আমি একটা ড্রোন প্রায় ৪ বছর ধরে হচ্ছে এটাকে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করে তারপর হচ্ছে একটা ড্রোন তৈরি করি। মানে ড্রোন আসলে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি নিজের ড্রোন বানিয়ে আকাশে উড়াবো এবং সেটা আসলে আমি নিজে দেখবো। মানে পরে ভেঙে যায় সমস্যা নেই। কিন্তু মানে এটা যে উড়ছে সেটা আসলে দেখাটা হচ্ছে আমার বড় বিষয়। সো আসলে এরকম আমি ড্রোনটা বানাই। তো ড্রোন বানানোর পর আসলে ড্রোন বানানোর আগে অনেক কিছু বানিয়েছি। কিন্তু ড্রোনটা আসলে আমার একটা অনেক শখের একটা জিনিস ছিল। সো এরকম করে আমি ভিডিও ড্রোন বিভিন্ন ড্রোন আসলে আমি মেক করতাম। এখনো করছি। তো আমার সামনেও আমরা অলরেডি দেখছেন একটা হচ্ছে স্পাইডার আছে। সেগুলো হচ্ছে 3D প্রিন্টে তৈরি করা। তো এটা আসলে অনেক শখে বসে আরকি এগুলো রাখি আসলে কাছে রাখলেই ভাল লাগে আরকি। মানে যার যেটাই প্যাশন তার সাথে যদি সেটা থাকে তাহলে তো মানে ভালো ভালো লাগে। লাগবেই। জি। সো ভাইয়া, আপনি মানে আপনার সম্পর্কে আমরা জানছি। সো আপনি নাসা মার্স, মানে কি বলে, নাসা মুন রোভারেও কাজ করছেন। সো বাংলা যারা হ্যাঁ, জানেন না তাদের জন্য একটু বলে রাখি। এটি মূলত একটি প্রতিযোগিতা যেখানে শিক্ষার্থীরা ভবিষ্যৎ চন্দ্র অভিযানের জন্য আসলে কনস্ট্রাকশন রোবট ডিজাইন করে থাকে। সো রিফাত ভাই, বাংলাদেশে একটা পলিটেকনিক ইনস্টিটিউট মানে ইনস্টিটিউট থেকে সরাসরি নাসার মতো একটা গ্লোবাল প্ল্যাটফর্মে কম্পিটিশনের কাজ করার সুযোগটা কিভাবে এলো? টিম সিলেকশন প্রসেসটা বা কেমন ছিল? যদি একটু বলতেন। আচ্ছা আমি নাসাতে হচ্ছে কম্পিটিশন করেছি 2025 এ নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জে। তো আমি ওখানে মেকানিক্যাল লিড হিসেবে ছিলাম। তো এটা হচ্ছে বাংলাদেশ মনিটর রোভার টিম। আমাদের একটা টিম ছিল। তো সেখানে হচ্ছে আমি মেকানিক্যাল লিড হিসেবে ছিলাম। আসলে মেকানিক্যাল কাজটা আসলে কি যে অনেক মানে জটিল একটা কাজ যেটা হচ্ছে যে একটু ভুল হলে আসলে পুরো জিনিসটা হচ্ছে আসলে কাজ করে না। তো সেইজন্য আসলে অনেক পরিশ্রম করেছি ৬ মাস অনেক পরিশ্রম করেছি এবং আমরা পুরো মানে বাংলাদেশ থেকে আমরা প্রায় ২ টা টিম যাই। তো পুরো ওয়ার্লড এর মধ্যে প্রায় ৮,০০০ এরও বেশি টিম ওখানে হচ্ছে পার্টিসিপেট করার জন্য আবেদন করেছিল এবং ওখান থেকে সিলেক্টেড হয় প্রায় ৭২ টা টিম। তো সেখান থেকে হচ্ছে আমার বাংলাদেশের মধ্যে একটি টিম। তো সেইজন্য হচ্ছে আসলে আমরা একটা রোভার তৈরি করি সেটা হচ্ছে মুন রোভার। তো মুন রোভারটা মূলত ছিল আমাদের হচ্ছে চাঁদের জন্য। তো চাঁদে যখন যাবে সে সয়েল স্যাম্পল কালেকশন করবে এবং হচ্ছে যে টেরেন ম্যাপিং করবে লাইডার দিয়ে এবং বিভিন্ন সেন্সর ছিল, আরো অনেক পার্টস ছিল, 3D প্রিন্টেড পার্টস ছিল, বিভিন্ন রকম জিনিস দিয়ে হচ্ছে আমরা তৈরি করি। এটা আসলে আ ধরা যায় অটোনোমাস এ চলবে এবং চাইলে আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো। রকার বগি সিস্টেম ছিল, ৪ টা ৬ টা হুইল ছিল। তো এগুলো সম্পূর্ণ সব জিনিসকে ক্যালিব্রেশন করার জন্য যা প্রয়োজন হয়েছে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে সেটা তৈরি করে নিয়ে আসছি এবং সিএনসি মেশিনে তৈরি করা মানে লেগেছে এবং লেজার কাটিং এ। তারপর হচ্ছে বিভিন্ন জিনিস 3D প্রিন্টেড পার্টস, নতুন 3D ডিজাইন। তো এইগুলো নিয়ে আসলে আমাদের তৈরি করা এবং আমরা 2025 এ আসলে আমরা যাই নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জে। তো সেখানে গিয়ে হচ্ছে আমাদের পুরো ওয়ার্লড এ আমরা টপ 10 হই। তো ফার্স্টই হতাম আসলে কিছু ভুলের কারণে আসলে ফার্স্ট হতে পারিনি। একটা রিপোর্ট ছিল ওয়ারার রিপোর্ট নামে সেই রিপোর্ট আসলে সাবমিট করা হয়নি। তখন আমরা জানতাম না। ওখানে যাওয়ার পর হচ্ছে মানে জানতে পারি যে আসলে আমাদের ওয়ারের রিপোর্ট আসলে সাবমিট করা হয়নি। তো সেইজন্য আসলে আমরা অনেক পিছিয়ে যাই। তারপর হচ্ছে আমরা ওয়ার্লড এ টপ 10 হই। ইনশাআল্লাহ নেক্সট ডে আমরা টপ 1 হব। ইনশাআল্লাহ। সো ভাই, মানে নাসায় কাজ করা বা নাসার কোনো প্রজেক্টে কাজ করা, এটাই তো একটা মানে বাংলাদেশ থেকে, বাংলাদেশের মতো জায়গা থেকে যেয়ে করা, মানে এটাই একটা বড় বিষয় ইটসেলফ, মানে যদি বলি ওইভাবে। সো হ্যাঁ, আপনারা ওইখানে টপ 10 হইছেন, ইটস নাইস। অ্যান্ড হ্যাঁ। ভাইয়া, সেখানে তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে নাসা লেভেলের একটা প্রজেক্টে কাজ করার পর মানে কাজ করছেন আরকি। সো আপনার মানে ব্যক্তিগত সবচেয়ে বড় লার্নিং বা শিক্ষাটা কি ছিল সেখান থেকে? শিক্ষাটা ছিল আসলে যেরকম হচ্ছে যে শিক্ষা তো অনেক কিছুই ছিল। তো তাদের মধ্যে মেইন যে শিক্ষাটা ছিল এটা হচ্ছে যে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে আসলে কিছু হয় না। তো আমার আসলে ছোটবেলা থেকেই আসলে আমি এইসব নিয়ে একটু পরিশ্রম করতাম। আসলে আপনারা সবাই যারা আছে পরিশ্রম করবেন, অবশ্যই আসলে এটা ভালো একটা ফলাফল অবশ্যই পাবেন। তো আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে নাসা যাওয়ার। এটা আসলে আমার অনেক ইচ্ছা ছিল। তো আসলে কিভাবে এটা কবুল হয়ে গেছে সেটা আমি জানি না। মানে আমি অনেক মানে ভাল লাগে আসলে ভিতর থেকে আসলে অনেক ভাল লাগে যে আসলে এটা আমি করতে পেরেছি। এবং হচ্ছে আমি কারিগরি শিক্ষা বোর্ডে আসলে বাংলাদেশের ১ম কারিগরি শিক্ষা বোর্ডে আমি নাসাতে কম্পিটিশন করতে চাই। এবং নাসা যাওয়ার পর আমি আমেরিকাতে অনেক কম্পিটিশন করেছি ইন্টারন্যাশনাল। তো এটাই আরকি।
তো আমার একটা ছোট একটা বিষয় বলি। তো আমার একটা মানে যখন ইচ্ছা ছিল যে নাসাতে যাওয়ার, তখন আমি কি করেছিলাম যে ছোটবেলায় আমার অনেক শখের একটা লোগো ছিল, হচ্ছে নাসার যে লোগোটা। তো ওই লোগোটা কি করেছি, আমার যে ফেসবুকে যে আপনি আসলে দেখতে পারবেন, আমার ফেসবুকে যখন যাবেন তখন দেখতে পারবেন যে আসলে ব্যাকগ্রাউন্ডে একটা হচ্ছে কভার ফটো দেওয়া আছে। তো নাসা এটা হচ্ছে ইউএস স্পেস অ্যান্ড রকেট সেন্টারের একটা লোগো দেওয়া আছে এবং সামনে আমি বসে আছি। তো তারও আগে 2022 সালে হচ্ছে আমি একটা আহ ছবি পোস্ট করেছিলাম, যেটা হচ্ছে আপলোড করেছিলাম, যেটা হচ্ছে নাসার একটি লোগো। আর পুরোটা হচ্ছে নাসার লোগো দিয়ে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আরকি। তো এটা আমি পরবর্তীতে আর কখনো চেঞ্জ করি নাই। প্রায় ৩ বছর পর কি হচ্ছে আমি নিজে নাসার সামনে দাঁড়িয়ে মানে বসে আমি সেই ছবিটাকে আমি আপলোড করি। এটা আমি কখনো ভাবতেও পারি নাই যে আসলে নিজে একদিন বসে আমার রিয়েল নাসা স্পেস অ্যান্ড রকেট সেন্টারে হান্সভিল আলাবামাতে আমি আসলে বসে সেই ছবিটা পোস্ট করতে পারবো। আলহামদুলিল্লাহ এটা করতে পেরেছি। আসলে সবই হচ্ছে সবার দোয়া। তো মানে স্বপ্নই আপনাকে আপনার বাস্তবতার কাছে নিয়ে গেছে, মানে গল্পটা শুনে আমার কাছে এমনই মনে হলো যে আপনি হ্যাঁ, হ্যাঁ, স্বপ্ন হ্যাঁ। দেখছেন, কাজ স্বপ্নটাই আসলে করছেন এবং বাস্তব সেটা হয়ে গেছে। আপনাকে বাস্তবতার কাছে নিয়ে গেছে। হ্যাঁ। তা আমারতে আবার অনেক সাপোর্ট করতো। যেমন আমার স্যার ছিল একজন, তার নাম না বললেই নয়, মাহাদি স্যার। উনি হচ্ছে আমাকে অনেক সাপোর্ট করেছে। আসলে উনি হচ্ছে মেকাট্রনিক্স এর একজন শিক্ষক। সো উনি আসলে অনেক হেল্পফুল। সো উনার থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি। ভালো একটা স্যার থাকলে আসলে উনার থেকে অনেক মানে আইডিয়া, অনেক প্রবলেম সলভিং, আসলে অনেক কিছুই ওটার উপর ম্যাটার করে। মানে আমি হচ্ছে যে আমাদের এখানে অনেকেই মানে আশেপাশে থাকে, তো তাদের এমন অনেক প্রশ্ন থাকে যে বাংলাদেশের একজন সাধারণ ছাত্রর জন্য নাসা বা হচ্ছে যে ওই লেভেলে পৌঁছানোটা আসলে কতটা কঠিন, বা রিসোর্স গাইডলাইনের অভাব দূর করে ওই পর্যন্ত পৌঁছানোটা আসলে সম্ভব কিনা। তো এক্ষেত্রে আপনার উত্তরটা আসলে কি? এটা অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আমি বারবার বলছি অবশ্যই সম্ভব, যদি আপনি চেষ্টা করেন এবং আপনার ডিটারমাইন যদি থাকে যে না আপনি নাসাতে যাবেন, আপনি যাবেনই। তখন হচ্ছে যে আপনার ওরকম করে কাজ করতে হবে। রাত-দিন পরিশ্রম করে কাজ করতে হবে। আপনার ফোকাস একটা থাকতে হবে যে না আমি ইঞ্জিনিয়ার হবো মানে ইঞ্জিনিয়ার হবো, নাসাতে কাজ করবো মানে নাসার রকেট নিয়ে কাজ করব। ঠিক আছে? অন্য আর কোন চিন্তা ভাবনা তার মাথায় রাখা যাবে না। ঠিক আছে? তো এরকম ভাবে যদি আপনি মানে একটা লাইন ফলো করে যদি আপনি সামনে আগান, দেখা যাচ্ছে যে অবশ্যই আপনি এটা সাকসেস হবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে জি আমরা ভাইয়া। মূলত কাজ করেছিলাম নাসা আর্টিমিস 2 যে প্রোগ্রামটা কিছুদিন আগে হচ্ছে আ হইলো, সেটা অবশ্যই আপনি জানেন যে ৪ জন নভোচারী হচ্ছে চাঁদের আশপাশে হচ্ছে ঘুরে চলে আসছিল। সো সেটা নিয়ে হচ্ছে জি, আমরা জি। কাজ করেছিলাম এই রোবট। সো ভাই, আপনারা ওখানে কি ধরনের ডিফিকাল্টিজ ফেস করছেন একজন বাংলাদেশী হিসেবে, বা হচ্ছে যে এত ওইখানে তো ডেফিনিটলি আরো ইন্টারন্যাশনাল অনেক স্টুডেন্ট ছিল। সো সেখানে আপনারা মানে তাদের সাথে অনেক কিছু মানে কি বলে ওইটাকে সিনক্রোনাইজ করে কাজ করা লাগছে, বা হচ্ছে যে তাদের প্রজেক্টটা আপনাদের থেকে ভালো হবে কিনা, মানে সবকিছু মিলে ওভারঅল আপনার ওই এক্সপেরিয়েন্সটা আসলে কেমন ছিল সেখানে? আ আসলে সেই এক্সপেরিয়েন্সটা অনেক ভালো ছিল। কারণ হচ্ছে যে আমরা মানে অনেক লো কস্ট এ আমরা আসলে রোবটটা মেক করতে পেরেছি। আর অন্যান্য জায়গা যেরকম হচ্ছে যে ইউএসএ তে, কানাডা থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে এবং তাদের রোবট আসলে অনেক মানে হয় যে একটা কম্পোনেন্ট দামই হচ্ছে আমাদের একটা রোবটের দাম। ঠিক আছে? এরকম হচ্ছে একটা পার্টস এর দাম হচ্ছে আমাদের রোবটের দাম। কিন্তু তারা কিন্তু হচ্ছে এরকম ভাবে আসতে পারেনি। আমরা যতটুকু পেরেছি আমরা ঐরকম ভাবে হচ্ছে কাজ করেছি। তো সেইজন্য আমি বলব যে যারা আ এরকম রোবোটিক্স নিয়ে কাজ করে এবং যারা হচ্ছে আগ্রহী যে ইন্টারন্যাশনাল কম্পিটিশন এর জন্য যারা যাবে এবং যাদের ইচ্ছা শখ, যারা হচ্ছে রোবোটিক্স নিয়ে কাজ করবে, আমি বলব যে সরকারকে বলব যে তারা যাতে তাদেরকে সাপোর্ট করে। ঠিক আছে? এটা আসলে রোবোটিক্স অনেক এক্সপেনসিভ, কারণ হচ্ছে এটার প্রত্যেকটা পার্টস হচ্ছে অনেক মানে অনেক এক্সপেনসিভ। সো এটা আসলে একটা স্টুডেন্টের পক্ষে এটা আসলে হয়ে ওঠে না। তো সেইজন্য আমি বলব যে সরকার যদি মানে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা আরো ভালো কিছু করতে পারবে। তো সেইজন্য হয়তোবা আমরা একটু পিছিয়ে ছিলাম। তারপরেও হচ্ছে আমরা অনেক ভালো কিছু করেছি আরকি। ইনশাআল্লাহ আরো ভালো কিছু করব সামনে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ভাইয়া, বাংলাদেশ থেকে মানে ওই পার্টস বা হচ্ছে পার্টস পাতি আমরা আমাদের ইউএবি এর মার্স রোভার টিম আছে, তাদের টিম লিড বা হচ্ছে তাদের সাথে আমাদের মানে কমিউনিকেশন হয় বা কথাবার্তা হয়। সো পার্টস পাতিগুলা এগুলা পাওয়া একটা বড় বিষয়। মানে বাইরে থেকে আনার সময় হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। যে সময়টা অনেক এই যে বেশি, হ্যাঁ। টাইম বেশি দেখা লাগে, যাচ্ছে যে একটা তারপরেও অনেক প্রবলেম হয়তো, হ্যাঁ, যে অনেক দেরি হয়। আসতে চায়না থেকে আসলে বা আমেরিকা থেকে আসতে এটা অনেক, অনেক মানে সময় প্রয়োজন হয়। অনেক দেরি হয়। আবার বলে যে অনেক সময় হচ্ছে যে টেস্ট করে আসলে সেট করা লাগে। যেটা অর্ডার করছি ওটা আসার পরে দেখা যায় যে ওটা আসলে কাজ করতেছে না। ওইটা কাজ তো করছে না। সেক্ষেত্রে অন্য অনেক একটা মডেল এসে পড়েছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার চেঞ্জ করে আবার নিয়ে আসা। এগুলো অনেক সময় একটা বিষয় আরকি। আবার হতে পারে প্লাস মাইনাস মানে দেখা যাচ্ছে পোলারিটি চেঞ্জ করে লাগাইছে, হচ্ছে জ্বলে গেছে। এরকম অনেক প্রবলেম হয় যে না মানে ভুলবশত হচ্ছে একটা সোল্ডারিং আয়রনের জাস্ট হচ্ছে লিডটা ওটার উপর পড়ে গেল সার্কিটের মধ্যে, পুরোটা জ্বলে গেল। তো হতেই পারে, আসলে প্রবলেম তো হবেই অবশ্যই। প্রবলেম হলো, প্রবলেম সলভিং তো অবশ্যই আছে।
তো সেই ক্ষেত্রে দেখা যায় একটু সেফ মানে একটু করে কাজ করতে হয় আরকি। সেফটি ফার্স্ট, ওয়ার্ক জি। ফার্স্ট আরকি। সো সো জি। সো বাংলাদেশে মানে আমাদের সরকার যদি এগুলা একটু এগিয়ে আসে বা হচ্ছে যে একটু সাপোর্ট করে, তাহলে বাংলাদেশের রোবোটিক্স এই জায়গাটা আসলে কতটা স্ট্রং করা সম্ভব। কারণ বাংলাদেশে তেমন আসলে কোনো ঐরকম সেক্টর আসলে এখনো নাই। বা হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি যদি দেখেন, ইন্ডাস্ট্রি ওইভাবে ইনভেস্ট করতে চায় না এভাবে। সো এই ক্ষেত্রে আপনার মতামতটা কি হবে? বা হচ্ছে যে কি করা উচিত আসলে সরকারের? এই ক্ষেত্রে আমার মতামত হচ্ছে যে সরকারকে অবশ্যই এইদিকে ফোকাস দিতে হবে যে আসলে বাংলাদেশের বাচ্চারা, বাংলাদেশের বড় মানুষরা যারা আছে ইউনিভার্সিটি যারা পড়াশোনা করে, যারা অনেক স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তারা আসলে অনেক ভালো কিছু জানে বাংলাদেশে। ঠিক আছে? অনেক মানুষ আছে যারা হচ্ছে অনেক ভালো কিছু জানে। কিন্তু তারা হচ্ছে যে টাকার জন্য করতে পারে না। ঠিক আছে? টাকার জন্য করতে পারে না, আর্থিক সাহায্য মানে সহযোগিতার কারণে হচ্ছে করতে পারে না। তো আমি বলব যে তাদেরকে সাপোর্ট করা এটা অনেক বড় একটা ইম্পোর্টেন্ট একটা বিষয়। সো তাদেরকে যদি সাপোর্ট করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় তারা অনেক ভালো কিছু করতে পারে। যেটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে একটা সুনাম বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো এবার আসি আপনার হচ্ছে যে অ্যা বর্তমান যে মানে কিছুদিন পরে যেটা RoboSub 2026 হইতে যাচ্ছে। সো আ মানে এটা একটা এক্সাইটিং এবং হচ্ছে যে কারেন্ট টপিক। সো আর মাত্র কয়েকদিন পর আপনি যাচ্ছেন হচ্ছে RoboSub 2002 মানে 26 কম্পিটিশনে। সো পানির নিচের রোবোটিক্স বা আন্ডার ওয়াটার রোবোটিক্স নিয়ে আমাদের দেশে আলোচনা খুবই আ মানে কমই হয় আরকি। সো ১ম বারের এই নামটা মানে শুনতেছি আরকি। আমাদের উদ্দেশ্য সহজ ভাষায় একটু বলতে যে RoboSub আসলে কি? এটা বাকি সব রোবোটিক্স কম্পিটিশন এর থেকে আলাদা কেন আসলে? আচ্ছা, এর আগে আমি আরেকটা কথা বলি। সেটা হচ্ছে আমি কিছুদিন আগে আরেকটা কম্পিটিশন করেছিলাম। সেটা হচ্ছে RoboBoat 2026 সেটা হচ্ছে RoboBoat। তো RoboBoat মূলত অর্গানাইজ করা হচ্ছে RoboNation। সো RoboNation ই হচ্ছে আবার অর্গানাইজেশন করা হচ্ছে RoboSub মানে এটা হচ্ছে যে প্রতি বছর হচ্ছে যে এটা হয়। তো 2026 মানে কিছুদিন আগে যেটা হচ্ছে যে গিয়েছিলাম সেটা হচ্ছে যে সারফেস ভেহিকল যেটা হচ্ছে উপর দিয়ে চলবে। মানে যে জিনিসটা হচ্ছে যে বাংলা কথায় যেটা বলা হয় নৌকার মতো চলবে। ঠিক আছে? একটা জাহাজের মতো চলবে, একটা বোটের মতো চলবে। তো সেটা হচ্ছে ফুললি অটোনোমাস চলবে। মানে মানুষ ছাড়া সেটা হচ্ছে ফুললি অটোনোমাস চলবে যে সামনে সে অবস্টাকল দেখে সে ডানে বামে মুভ করবে, কিভাবে তার প্রোগ্রাম রান করবে সে হচ্ছে ঐরকম ভাবে কাজ করে জেটসন বডি ন্যানোদের ভিতরে। সো বিভিন্ন কম্পোনেন্ট থাকে, পার্টস থাকে এবং হচ্ছে নানা রকমের ইলেকট্রনিক্স ডিভাইস থাকে। তো তারপর হচ্ছে যে দেখা যাচ্ছে যে হচ্ছে বিভিন্ন দামি, দামি পার্টস থাকে যেটার কারণ হচ্ছে যে অটোমেটিকলি সে বুঝতে পারে যে আসলে তার কি পদক্ষেপ নেওয়া উচিত। ঠিক আছে? তো সেটা ছিল হচ্ছে পানির উপরে। আর এখন এটা যেটা এটা হচ্ছে পানির নিচে। ঠিক আছে? এখন এটা হচ্ছে আন্ডার ওয়াটার রোবট যেটা হচ্ছে যে RoboSub। RoboSub মানে বলা হয় যে RoboSub মানে রোবট সাবমেরিন। ঠিক আছে? একটা সাবমেরিন তো পানির নিচে যাবে, গিয়ে হচ্ছে যে গেট পাস করবে এবং বিভিন্ন মানে এখানে টাস্ক আছে। তো সেই টাস্ক গুলো সে পূরণ করবে। তো এটার মূল চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে এটা ওয়াটার প্রুফ করা। ঠিক আছে? তো এটা ওয়াটার প্রুফ করাটা হচ্ছে মেইন চ্যালেঞ্জিং বিষয়। তো আমি আ এটা হচ্ছে আমাদের বেঙ্গল বোট আমাদের হচ্ছে আগেরটা ছিল আর এটা হচ্ছে যে বেঙ্গল সাব। তো টিমের নাম। সো বেঙ্গল সাবের মধ্যে এটা অর্গানাইজ করেছে হচ্ছে টেক অটোকার্স। তো ওই বেঙ্গল সাবের মধ্যেই হচ্ছে যে আমাদের রোবো সাব একটা হচ্ছে কম্পিটিশন আমরা করতে যাচ্ছি। আমাদের রোবটের নাম হচ্ছে যে হাঙর 2.0 এটা হচ্ছে 2nd ভার্সন আমাদের হাঙর। তো আমাদের মানে প্রজেক্টটার নাম হচ্ছে হাঙর। তো এটা হচ্ছে পানির নিচে যাবে, গিয়ে হচ্ছে তার কাজ মানে সম্পূর্ণ করবে। এটাতে হচ্ছে ৮ টা থ্রাস্টার থাকে। সেই থ্রাস্টার দিয়ে হচ্ছে সে আপ ডাউন তারপর হচ্ছে রাইট, লেফট হচ্ছে সে চলে নিচে। তো এটা আসলে ওয়াটার প্রুফ করাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জিং বিষয়। তো আমাদের যেই রোবটটা ছিল, তো এটা বর্তমানে আ কাজ করা হচ্ছে, এখনো কাজ চলছে, রানিং এটা বিভিন্ন রকমের কাজ চলছে। তো এটা ওয়াটার প্রুফ ১ম এ যখন করেছিলাম, তখন হালকা পরিমাণ একটু পানি তার ভিতরে গিয়েছিল। যেমন এটা কিভাবে ওয়াটারপ্রুফ করতে হয়? এটা হচ্ছে ওয়াটারপ্রুফ করার হচ্ছে বিভিন্ন রকম ওয়ে আছে। তো আমরা পুরো বডিটাকে আমরা অ্যালুমিনিয়াম তৈরি করি। পুরো বডিটা একটা অ্যালুমিনিয়াম একটা বক্সের মধ্যে থাকবে। তো সেই বক্সের উপরে আ সিএনসি কাটিং করা হচ্ছে যে ওরিং টাইপের সিএনসি কাটিং থাকবে। তো সেটার উপর হচ্ছে রাবার এড করে সিলিকন রাবার এড করে তারপর হচ্ছে যে দেখা যায় এটাতে ইয়ে করা লাগবে। আসলে রোবোসাপটা আসলে এটা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। কারণ এখানে বাংলাদেশের অনেক টিম আছে যারা আমাদের সাথে যাবে এইবার। তো এটা আসলে মূলত কাজ করে যেমন হচ্ছে যে আপনি দেখেছেন কিছুদিন আগে একটা বাস ডুবেছিল। তো ভিতরে হচ্ছে অনেক মানুষ ছিল। অনেক মানুষ মারা গিয়েছে সেখানে। তো সেক্ষেত্রে দেখা যায় একটু ডুবুরি যায়। যাওয়ার পর অনেক সময় একটা বিষয়। তো সেই ক্ষেত্রে যদি আমাদের এই রোবোসাপটা পাঠানো যায়, তো সেক্ষেত্রে সে বুঝতে পারবে যে মানে নিচে আসলে কে আছে অথবা নাই। এই সম্পূর্ণ জিনিস ডাটাটা সে
ইজিলি দিতে পারবে। তো সেই জন্য আসলে মূলত এসব নিয়ে কাজ করা, যে আন্ডার ওয়াটার যেই বিষয়টা আছে সেটাকে হচ্ছে তুলে ধরার জন্য। আচ্ছা। সো ভাইয়া এটার বাজেট কেমন ছিল আসলে? আম বাজেটটা তো আসলে এইভাবে বলা যায় না। বাজেটটা আসলে হিউজ পরিমাণ একটা বাজেট থাকে আসলে এইসব বিষয় নিয়ে। বিভিন্ন পার্টস আনতে হয় এবং বাজেট আমি এখন বললেও হচ্ছে দেখা যাচ্ছে ২ দিন পর আরো বেড়ে যাবে। ঠিক আছে? প্রতিদিনই হচ্ছে এটাকে আপডেট করতে হয়। তো সেক্ষেত্রে বাজেটটা আপাতত বলা যাচ্ছে না। কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আসলে প্রয়োজন হয় এটুকু সব তৈরি করার জন্য। জি ভাইয়া। সো এটা কি পার্সোনাল প্রজেক্ট হওয়া সম্ভব? এইটুকু আইডিয়া দেন যে আ একটা মানুষ চাইলে কি প্রজেক্টটা বানাইতে পারে নাকি? নাকি এটার কোনো বাইরের বাজেট লাগবেই বা হচ্ছে যে কারো স্পন্সরশিপ লাগবেই এ টাইপের? স্পন্সরশিপ এটাতে লাগবেই। ঠিক আছে? স্পন্সরশিপ লাগবেই। যদি অনেক রিচ হয় তাহলে সেক্ষেত্রে সে একা বানাইতে পারে, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে আমাদের মধ্যে যারা মধ্যবিত্ত আছে তাদের অবশ্যই আসলে স্পন্সর লাগবে। এবং যারা বড়, বড় টিম তারাও কিন্তু স্পন্সর পায়। ঠিক আছে? যেরকম বড়, বড় ইউনিভার্সিটি, আমি নাম বলছি না, বড়, বড় ইউনিভার্সিটিও কিন্তু তাদের স্পন্সর করে। ঠিক আছে? তো সরকার থেকে স্পন্সর করে, আইসিটি ডিভিশন থেকে স্পন্সর করে। স্পন্সর ছাড়া আসলে এটা তৈরি করাটা আসলে কেউ, আমি দেখিনি এখন পর্যন্ত স্পন্সর ছাড়া কেউ তৈরি করেছে। সো এটা আসলে আচ্ছা। মানে আচ্ছা। সো ভাইয়া পানির নিচে সাধারণত জিপিএস কাজ করে না। আমরা নরমালি যেটা জানি। তো AUV বা হচ্ছে যে আন্ডার ওয়াটার মানে ভেহিকল এগুলা হচ্ছে পানির নিচে জিপিএস ছাড়া কিভাবে নেভিগেট করে বা হচ্ছে যে সবকিছু চিনে। এটা আমাদের মানে সাধারণ দর্শকদের বোঝার জন্য যদি আপনি একটু বলে দিতেন আরকি। তো আমাদের এখানে তো হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট আছে ডিভাইসে, যেমন হচ্ছে ভেক্টর ন্যাপ আমরা ইউজ করেছি। তারপর হচ্ছে জিপিএসও এখানে বিল্ট ইন থাকবেই। ভিতরে আছে। তারপর হচ্ছে ক্যামেরা, তারপর হচ্ছে যে জেটসন ওয়ারিং ন্যানো, এবং বিভিন্ন কম্পোনেন্ট দিয়ে একসাথে সবগুলো অ্যাডজাস্ট করে হচ্ছে সার্কিটটা ডেভেলপ করা আরকি। কিউসিস মেকানিজম আছে। ভিতরে অনেক কিছু ফাংশন আছে। যেটা হচ্ছে বলে শেষ করা যাবে না আরকি এখন। জি, সো এই প্রজেক্টের পেছনে আপনার টিম আসলে কতদিন ধরে কাজ করছে? বা হচ্ছে যে পুরো টিমটা কতদিনের পরিশ্রমে এমন একটা মানে ভেহিকল রেডি করছে? ফাইনাল কি বলে প্রোটোটাইপটা দাঁড় করানোর আগে কতগুলো ফেইলিউর ফেস করতে হয়েছে? বা হচ্ছে যে কতগুলো খসড়া মানে প্রোটোটাইপ বানানো হয়েছে? মানে বানাতে হয়েছে আরকি। আসলে আমরা তো এটা হচ্ছে 2nd কম্পিটিশন, আগে হচ্ছে একবার রোবোসফট কম্পিটিশন এ গিয়েছিল। সো আমি এবার এসেছি তাদের টিমে, হচ্ছে আমি মেকানিক্যাল লিড হিসেবে তারা আমাকে এনেছে। সো আমি তাদের সাথে কাজ করছি এবং এইবার হচ্ছে আমাদের একটাই বানিয়েছি আমি। মেকানিক্যাল ডিজাইনটা আমি একটাই করেছি এবং একটাই ইনশাআল্লাহ সাকসেসফুল হয়েছে আরকি। আচ্ছা। সো এবার একটু রিয়েলিটিটা চেক করতে চাই যে সেটা হচ্ছে যে রোবোসাবে আ আপনাদের আপনাদের প্রতিযোগী আমি যতদূর জানি সেটা হচ্ছে যে MIT, স্ট্যানফোর্ড, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর মানে NUS যেটাকে বলে, IIT বোম্বে এর মতো বিশ্বসেরা সব টিম। সো যাদের ল্যাব ফ্যাসিলিটি তারপরে বাজেট মানে আকাশ পাতাল তফাৎ হবে। এটা মানে বুঝলে মানে শুনলেই বোঝা যায় আরকি। সো বাংলাদেশের টিম নিয়ে সরাসরি এই জায়ান্ট গুলোর মুখোমুখি হওয়ার মানে অনুভূতিটা আসলে আপনার কেমন? অনুভূতি তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আরো ভালো হবে সামনে, আশা করি যখন আমরা ফার্স্ট হবো। বাংলাদেশের জন্য একটা বড় কিছু অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারবো। তো বাংলাদেশে হচ্ছে অনেক ইউনিভার্সিটি হচ্ছে যে এবার যাবে রোবোসাবে। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে হয়। তো ক্যালিফোর্নিয়াতে যখন হবে তখন দেখা যাচ্ছে বাংলাদেশে অনেক পরিচিত মানুষের ফেস দেখতে পারবো এবং তাদের সাথে কথা বলতে পারবো। এবং পুরো ওয়ার্লড এর সব দেশ থেকে আসলে লোকজন আসবে। অনেক ইঞ্জিনিয়ার আসবে। তো তাদের সাথে কথা বলবো এবং দেখে তাদের রোবট দেখে আমরা আরো নিজেরা ডেভেলপমেন্ট করবো। আসলে এটাই আসলে হয় আরকি। তাদেরটা দেখে আমরা করি এবং আমাদেরটা দেখে তারাই আবার ডেভেলপমেন্ট করে এবং নিজের ভিতর থেকে হচ্ছে অনেক ডিজাইন চলে আসে মাঝে, মাঝে যে না এটা এইভাবে না করে এইভাবে কাজ করি, তখন দেখা যাচ্ছে আরো ভালো করে কাজ করবে। তো এই এটাই আরকি। আচ্ছা। সো সেখানে যেহেতু বড়, বড় ইউনিভার্সিটি আছে তারা তো ডেফিনিটলি খুব ভালো মানে কি বলে ওটাকে ফ্যাসিলিটিস পাবে আরকি। সো সেক্ষেত্রে আপনাদের মনে, মনে কিছু একটু ভয় লাগে কিনা? যে তারা তো আগে আগে থেকে আগায় আছে। আবার আমাদের সাথে মানে আমরা তাদের সাথে পারবো কিনা আসলে? বা আমাদের কন্ডিশনটা এখানে কেমন হবে? মানে আপনাদের কি ভয় কাজ করে কিনা ভেতর, ভিতর? আসলে ভয় তো এটা কাজ করবে যেহেতু এটা একটা কম্পিটিশন। তো কম্পিটিশন মানে এটা একটা কম্পিটিশন। সো এটা আসলে ভয় তো অবশ্যই আছে। মানে হারবে, জিতবে, ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, এটাই আসলে হয়। কিন্তু আমাদের চিন্তা ভাবনা আছে আমরা ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবো। ফার্স্ট হতে পারবো ইনশাআল্লাহ, আশা করা যায়। এখন দেখি বাকিটা কি হয়। আমাদের যে তরুণদের এরকম মানে গ্লোবাল স্টেজে যাওয়া, এখানে সবথেকে বড় বাধাটা আসলে কি? ফান্ডিং এর অভাব, মানে ল্যাব ফ্যাসিলিটি নাকি প্রপার মেন্টরশিপ? আসলে কোনটার অভাব বোধ করেন আপনারা? এটা আসলে ল্যাব ফ্যাসিলিটি একটা বিষয়, তারপর হচ্ছে ফান্ডিং আরেকটা বিষয়।
তো ২ টা যদি ভালো হয় দেখা যাচ্ছে ভালো কিছু তৈরি করা যাবে। দেশের জন্য অনেক কিছু তৈরি করার আছে এবং অনেক কিছু তৈরি করা যাবে। যদি আমাকে দেশ সাপোর্ট করে তাহলে সেই ক্ষেত্রে। আচ্ছা। সো বাংলাদেশের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান বা হচ্ছে যে ইউনিভার্সিটি গুলো কি ধরনের মানে পদক্ষেপ নিলে আগামী ৫-১০ বছরে আমরা বিশ্বমানের একটা রোবোটিক্স টিম তৈরি করতে পারবো? এটা আসলে আমার সাথে কেউ একমত হবে না। কারণ আমি আসলে আমার পড়াশোনা পার্সোনালি আমি লাইক করি না। আমি যদি সবকিছু রোবোটিক্স থাকতো তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি অনেক ভালো কিছু করতে পারতাম আরকি। তো আমি বলব যে আসলে সবার পড়াশোনা অবশ্যই থাকবে, বাংলা, ইংলিশ অবশ্যই থাকবে। কিন্তু এর পাশাপাশি রোবোটিক্স একটা কোর্স ওইটার মধ্যে হচ্ছে একটা বই দিয়ে দিলে আমি মনে করি যে সবার চেয়ে বেশি বেটার আরকি। রোবোটিক্স শিক্ষাটা জি ভাইয়া। আমি তো পার্সোনালি বলব যে আসলে সাবজেক্টের পাশাপাশি অবশ্যই রোবোটিক্স একটা সাবজেক্ট থাকবে। যে সাবজেক্টটা আসলে তার পড়তেই হবে বাধ্যতামূলক। ঠিক আছে? তো যার যেটা ইচ্ছা। যেরকম যদি চায় যে না ছোটবেলা থেকে সে ডক্টর হতে চায়, তাকে হচ্ছে ডক্টর অবস্থায় যে বই আছে সেইগুলো হচ্ছে তাদেরকে পড়ানো হবে। এবং যারা ইঞ্জিনিয়ার হতে চায় তাদেরকে ছোটবেলা থেকে আসলে ইঞ্জিনিয়ারিং যেই কার্যক্রম সেগুলো কারিগরি শিক্ষাটা তার গ্রহণ করতে হবে আরকি। তাহলে সবার চেয়ে বেশি বেটার। জি। সো আ আমরা আপনাকে আর হয়তোবা বেশি সময় নিব না। আ সবকিছু মিলে আর কিছুক্ষণ সময় নিব। সেটা হচ্ছে যে এবার আমরা জানতে চাই হচ্ছে যে আপনার ফিউচার প্ল্যানটা আসলে কি আরকি? মানে আপনি লং টার্ম ভিশন বা গন্তব্যটা আপনার কোথায়? আপনি কোথায় নিজেকে দেখতে চান? আসলে মানুষের স্বপ্ন তো আসলে অনেক বড়ই থাকে। সো আমারও স্বপ্ন আছে অনেক বড়। যদি হতে পারি ইনশাআল্লাহ অবশ্যই ওইদিন আমাদের আরেকটা মিটিং হবে। সো আশা ইনশাআল্লাহ, করা যায়, ইনশাআল্লাহ। আশা করা যায়। তো স্বপ্ন আছে, অনেক সো বড় স্বপ্ন আছে। তো স্বপ্ন আসলে বাস্তবায়ন করার পর হচ্ছে আসলে সেটা রিয়াল স্বপ্ন আরকি। সো এ আপনি মানে আমরা মানে স্পেসিফিক ভাবে যদি বলি, সো আপনি কি রিসার্চ এ থাকতে চান নাকি নিজের কোনো স্টার্টআপ রোবোটিক্স স্টার্টআপ বা হচ্ছে যে আম হায়ার স্টাডিজ আসলে আপনি কোনটাতে যেতে চান? এটা আসলে স্পেসিফিক্যালি যদি আচ্ছা, আমরা জানতে চাই আমি আরকি। একটা কথা বলি, আমি কিন্তু আসলে বিজনেস করি, রোবোটিক্স এর আসলে বিজনেস আমার অলরেডি আছে। ঠিক আছে? আচ্ছা, গেমিং আইটেমের রোবোটিক্স পার্টস অথবা হচ্ছে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং যে রোবট গুলো থাকে, ইন্ডাস্ট্রির বড় যেরকম অটোমেশন গুলো, তারপর হচ্ছে বড়, বড় মেশিন, এগুলো হচ্ছে আমি তৈরি করি, আমার ফ্যাক্টরি আছে কেরানীগঞ্জে। সো ওইখানে হচ্ছে সম্পূর্ণ সব জিনিস আসলে ওইটাতে তৈরি করা হয়। এবং হচ্ছে যেরকম রোবোটিক্স এর বিষয় যেটা, সেটা হচ্ছে রোবোটিক্স এর যেরকম যেকোনো সমস্যা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি সলিউশন দিয়ে থাকি এবং বড়, বড় ইউনিভার্সিটির বিভিন্ন প্রজেক্টের সাথে আসলে আমার কাজ করতে হয়। তো জি ভাইয়া, দেখা যায় যদি যে হ্যাঁ, আপনি আপনি যদি আপনার পেজ বা হচ্ছে যে পেজ বলতে হচ্ছে যে আপনার বিজনেস বা কোম্পানির নামটা এখানে মেনশন করতে চান, কোন প্রবলেম নাই আপনি বলতে পারেন। হ্যাঁ। আসলে আমার কোম্পানির নাম হচ্ছে মেশিন হাব। সো এই মেশিন হাব এর মধ্যে আসলে সম্পূর্ণ সব মেশিন আসলে এখানে আপনারা দেখতে পারবেন। যদি কেউ সার্চ দিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন যে আসলে এখানে বিভিন্ন গেমিং আইটেম, তারপর হচ্ছে রোবোটিক্স পার্টস, তারপর হচ্ছে বিভিন্ন রোবোটিক্স আইটেম, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, তারপর হচ্ছে পিএলসি তে যে অটোমেশন গুলো করা হয়, মানে সবকিছু আছে, করার চেষ্টা করি আরকি। তো এটা আচ্ছা, প্ল্যানিং সো আছে আপনার বাংলাদেশে বড় ইন্ডাস্ট্রি তৈরি করার। সো দেখা যাক কি কতদূর যেতে পারে। জি ভাইয়া, আপনার এই ইনফরমেশনটা আসলেই খুবই মানে ভাল লাগছে যে আ এটার মাধ্যমে অনেকে জানতে পারবে এবং তারা সোর্স করতে পারবে। অনেকে দেখা যায় যে হচ্ছে যে মানে এই যে কম্পোনেন্ট গুলা এগুলার অভাবেই আসলে শুরু করতে পারে না। সো এটা একটা ভালো সোর্স হইতে পারে যে আপনার এখানে গিয়ে যদি তারা পারচেজ করে। আশা করতেছি হুম, যে হুম। এখান থেকে আপনি অনেককে পাবেন। সো হ্যাঁ, হ্যাঁ। সো ভাইয়া মানে আপনার সেই মানে কি বলে কোম্পানি বা হচ্ছে যে ওখানে কয়জন কাজ করে এখন পর্যন্ত? নাকি শুধু আপনি একাই? না, না, না। এখানে অনেকজনই কাজ করে। যেমন হচ্ছে বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেল এরা আসলে এখানে কাজ করে বেশিরভাগ। তারপর হচ্ছে যেরকম আমার অনেক লোক আছে যারা হচ্ছে যে আমি ডিজাইন দিয়ে দেই এবং সম্পূর্ণ সবকিছু বুঝিয়ে দেই। তারা হচ্ছে এটা ম্যানুফ্যাকচারিং করে আরকি। সো আমার ভাই ব্রাদার আছে অনেক। সো আমার ফ্রেন্ডরাও এখানে আসে। মানে আমার কথা হচ্ছে সবাই আসো, সমস্যা নাই। এখানে কাজ করো, নতুন কিছু শিখতে পারবে, দেখতে পারবে। এটাই আরকি। মানে আমি আসলে আমার ইচ্ছা হচ্ছে সবাইকে নিয়ে কাজ করা। ঠিক আছে? একা তো অনেক দূর যাওয়া যায় না। ইচ্ছা আছে সবাইকে নিয়ে কাজ করা। সবাই ইনশাআল্লাহ ভালো একটা কিছু করি, সেটাই হচ্ছে আমার আশা। জি ভাইয়া। সো আপনার ওখানে যদি আমি কাজ করতে চাই বা হচ্ছে যে আমি যাইতে চাই তাহলে কি যোগ্যতা লাগবে? আপনি কি মানে কোয়ালিফিকেশন চান? ইচ্ছা থাকতে হবে। যোগ্যতা পরে আসে, আগে ইচ্ছা থাকতে হবে। ইচ্ছাটা হচ্ছে বড় বিষয়। যদি ইচ্ছা থাকে যে না আমি রোবোটিক্স কাজ করব, হয়তোবা কিভাবে করব সেটা জানি না। কিন্তু হচ্ছে আমার ইচ্ছা আছে। অবশ্যই এখানে দেখা যাচ্ছে যে প্রতিদিন আ ওইটা নিয়ে কাজ করলে দেখা যাচ্ছে যে অটোমেটিক একটা ইচ্ছা তৈরি হয়ে যাবে। ইচ্ছা তৈরি হয়ে যাবে। এটা আসলে নিজের ভালো লাগা থেকে আসলে
একটা ভালো পর্যায়ে যাওয়া যায়। জি ভাইয়া। আপনাকে আমরা মনে করেন ১০ বছর পরে দা অস্তিত্ব স্টোরিজ এ আবার মানে আমন্ত্রণ জানাইলাম। মানে আপনি দা অস্তিত্ব স্টোরিজ কে কোথায় দেখতে চান এবং নিজেকে কোথায় দেখতে চান? এখানে এখানে আমি একটু বলে নিই। সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি হচ্ছে যে যারা মানে আপনার মতো স্টুডেন্ট আছে বা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, প্রাইভেট কলেজে পড়ে, অ্যা বা এরকম মানে এরকম বড়, বড় প্রজেক্টে কাজ করে তাদেরকে আমরা ইনভাইট করি এবং তাদের লাইফ স্টোরি সম্পর্কে জানতে চাই। তারা কিভাবে সবকিছু মেইনটেইন করতেছে আরকি। এটা আমাদের সম্পর্কে বললাম। এবার আপনি আপনার জন্য সহজ হবে হয়তোবা উত্তর দেওয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি চাই যে না সবাই অনেক ভালো পর্যায়ে যাক। আমি অস্তিত্বকে আসলে বড় একটা অস্তিত্ব তার মাঝে দেখতে চাই ফিউচারে। আসলে যাতে ইনশাআল্লাহ। ভালো একটা কিছু করতে পারে। আর এরকম আসলে কাজটা খুবই ভালো একটি কাজ। আসলে এরকম অনেক মানুষের আসলে অনেক ইচ্ছা থাকে যে আসলে কিভাবে কাজ করব, কিভাবে শিখব, কিভাবে মানে করেছিল একটা মোটিভেশন পাওয়ার জন্য আসলে এই জিনিসটা অনেক ইম্পোর্টেন্ট একটা জিনিস। সো আমি অনেক থ্যাংক ইউ জানাই বিশেষ করে আপনাকে। তো আপনার এই অস্তিত্বটা আসলে সবসময় যাতে অস্তিত্ব থাকে সেটাই আসলে আমি কামনা করছি আসলে। ইনশাআল্লাহ থাকবে আশা করছি। ভালো পর্যায়ে থাকবে। ইনশাআল্লাহ ভাইয়া। সো আপনার আর বেশি সময় নেব না। আ আপনার সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো দা অস্তিত্ব স্টোরিজ এর পর্বটা এখানেই আমরা শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া আমাদেরকে আপনার অনেক ব্যস্ত আপনি। এত ব্যস্ততার মধ্যে যে আমাদেরকে কিছু টাইম দিয়েছেন এর জন্য আসলে আমরা খুবই কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ। আর লাস্ট একটা কথা বলব যে আসলে আপনারা এটা ভাববেন না যে এটা অনেক কঠিন, রোবোটিক্স অনেক কঠিন। আসলে এটা আসলে কঠিন কোনো বিষয়ই না। আসলে আপনার যদি ইচ্ছা থাকে তো এটা অবশ্যই হবে। আমি বলি যে অবশ্যই স্বপ্ন দেখবেন এবং স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য যে কাজ করা প্রয়োজন সেটাই আসলে আপনাদের সবাইকে করতে হবে। ঠিক আছে? আপনারা অবশ্যই পারবেন। অনেক ভালো কিছু করতে পারবেন। নাসা কেন? নাসার চেয়ে অনেক ভালো, ভালো কিছু আপনি তৈরি করতে পারবেন। নিজেরাই হচ্ছে যে একটা দেখা যাচ্ছে যে বিশাল বড় একটা রকেট তৈরি করে ফেললেন। নিজেরাই হচ্ছে দেখা যাচ্ছে আ বিভিন্ন পর্যায়ে বড়, বড় মেশিন তৈরি করে ফেলতে পারলেন। সেটা আসলে নিজের জন্য একটা গর্বের একটা বিষয়। দেশের জন্য একটা গর্বের বিষয়। সো আমি চাই যে আসলে আপনারা শুরু করেন। আজকে শুরু করব, কালকে শুরু করব না বলে আসলে এখন থেকে শুরু করেন। তাহলে আমি ভাববো যে আসলে ফিউচারে কিছু করা যাবে। আর তাছাড়া আসলে পসিবল না। অনেক চেষ্টা করতে জি হবে, ভাইয়া। স্ট্রাগল করতে হবে। এটাই আরকি। তো সকলকে তো আমি ভাইয়া আপনার ধন্যবাদ জানাচ্ছি। আল্টিমেট সফলতার পরে আমরা আবার আপনাকে দা অস্তিত্ব স্টোরিজ এ দেখতে চাই। এই শুভকামনা রেখে আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি আমরা। ওকে, ঠিক আছে। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ বেঁচে থাকলে অবশ্যই দেখা হবে। আশা করছি। ইনশাআল্লাহ। জি ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এবং স্বাগতম সবাইকে অস্তিত্ব স্টোরিজ এর 11 এপিসোডে। আশা করি সবাই ভালো আছেন। আজকের অতিথি এমন একজন তরুণ যিনি শুধু রোবট বানানোর স্বপ্নই দেখেন না, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ রূপ দিয়ে বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা ওড়াচ্ছেন এমন। মেকাট্রনিক্স এবং রোবোটিক্স, CAD ডিজাইন, পিসিবি ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এবং এআই ইন্টিগ্রেশন সবকিছু মিলিয়ে তিনি নিজেকে গড়ে তুলেছেন ভবিষ্যতের একজন টপ নচ রোবোটিক্স ইঞ্জিনিয়ার হিসেবে। তিনি ইতোমধ্যেই নাসা মুন রোভার চ্যালেঞ্জে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। আর মাত্র কয়েকদিন পরে তিনি যাচ্ছেন বিশ্বের অন্যতম মর্যাদা সম্পন্ন অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকল কম্পিটিশন রোবোসাপ 2026 এ। সো সেখানে প্রতি প্রতিযোগী হিসেবে থাকবে MIT, NIS, IIT বোম্বে, স্ট্যানফোর্ড এ এবং ইউনিভার্সিটি অফ মিশিগানের মতো বিশ্বসেরা সব বিশ্ববিদ্যালয়ের টিম। কথা বলছিলাম মোহাম্মদ রিফাত হোসেন ভাইয়ের সাথে।